ঘটনার সূত্রপাত হয় মে মাসের 15 তারিখ। একটা মামলার শুনানি হচ্ছিল, যেখানে উকিল সিনিয়র অ্যাডভোকেট হওয়ার জন্য মামলা করেছিল। সেখানে ভারতের বিচারপতি সূর্যকান্তে বলেন, There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in এই profession. সমাজে কিছু যুব সমাজ রয়েছে যারা ককরোচ বা পরজীবীর মতো। তারা চাকরি না পেয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আরটিআই অ্যাক্টিভিজমে ঢুকে সব কিছুকে আক্রমণ করতে শুরু করেছে। মুহূর্তে সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে। এমনিতে যুব সমাজের মধ্যে একটা চাপ আর ক্ষোভ পূর্ব থেকেই ছিল। একদিকে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটছিল। ওই মাসেরই 11 তারিখে মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। পরে পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরীক্ষা বাতিল হলে অর্থ এবং সময় দুটোই নষ্ট হয়। মানসিক চাপ তো আছেই। প্রায় 22 লাখ থেকে 23 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে এমনও অনেকে ছিল যাদের পরীক্ষার এই ব্যয় বহন করা তাদের কাছে সম্ভব ছিল না। সূর্যকান্তের এই বক্তব্য যুব সমাজকে আরো উস্কে দিয়েছিল। যদিও পরে তার এই বক্তব্যের একটি ব্যাখ্যা তিনি দেন। তিনি বলেন যে তার এই বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন যে তার এই বক্তব্য যুব সমাজ বা পরীক্ষার্থীদের উদ্দেশ্য তিনি এটি করেননি। তিনি এটি বলেছেন যারা ভুয়া ডিগ্রির মাধ্যমে বিভিন্ন পেশায় প্রবেশ করেছে তাদেরকে। সূর্যকান্ত আরো বলেন যে যুব সমাজই হলো দেশের মেরুদণ্ড। তিনি তাদের প্রতি অনেক শ্রদ্ধাশীল। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দায়িত্ববানদের কথা বুঝে শুনে বলা উচিত। 16ই মে 2026 বস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ককরোচ জনতা পার্টি নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন, যেটি ছিল এক ধরনের ব্যঙ্গাত্মক প্রতিবাদ। এই দলটি নিবন্ধিত ছিল না, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। কিন্তু অভিজিৎ দীপকে 2020 সালে সরাসরি রাজনৈতিক দল আপের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল ক্যাম্পেইনের সাথে যুক্ত ছিলেন। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি, মিম ও ডিজিটাল কন্টেন্ট তৈরি, নির্বাচনী বার্তা তরুণ ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার মতো দায়িত্ব পালন করেন। ফলে তিনি জানতেন কিভাবে তার বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। 4 দিনের মধ্যে তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা 8.7 মিলিয়ন ছাড়িয়ে যায়, যা ক্ষমতাসীন বিজেপিকেও ছাড়িয়ে যায়। বর্তমানে তাদের ফলোয়ার সংখ্যা 22 মিলিয়নও ছাড়িয়ে গেছে। তখন সেটা ব্যঙ্গাত্মক প্রতিবাদ আর ব্যঙ্গাত্মক থাকে না, আস্তে আস্তে সেটা গম্ভীর আকার ধারণ করে। 21শে মে সিজিপির টুইটার অ্যাকাউন্ট ভারতে ব্যান করে দেওয়া হয়। সেই সাথে তার হোয়াটসঅ্যাপ নাম্বারও লিক করে দেওয়া হয়। বিভিন্ন জায়গা থেকে অভিজিৎ হুমকি পেতে শুরু করেন, এমনকি তাকে জানে মেরে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এতে যখন কাজ হলো না, অভিজিৎকে বলা হলো সে পাকিস্তানের এজেন্ট, আমেরিকার ডিপ স্টেটের হয়ে কাজ করছে। চাপ প্রয়োগ করে ক্ষোভকে কখনো দমানো যায় না। বাংলাদেশে কি হয়েছিল সেটা তো সবারই জানা। অবশ্য পরে ইনস্টাগ্রামের ব্যানটি তুলে নেওয়া হয়, কিন্তু টুইটারটি ব্যান থেকে যায়। পরে সিজিপির নেতাকর্মীরা বলে এটার জন্য তারা আদালতে যাবে। অভিজিৎ দীপকে 6ই জুন ভারতে ফেরার ঘোষণা দেন। Hello everyone. I have decided to come back to India. অনেকে ধারণা করেছিলেন তাকে গ্রেপ্তার করা হতে পারে, কিন্তু দেখা গেল তার উল্টো। নিরাপত্তা দিয়ে তাকে যন্তর মন্তরে নিয়ে যাওয়া হয়। যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে 1000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়। সিজেপির নেতৃত্ব দেন অভিজিৎ দীপকে। তিনি সরকারের কাছে 5টি দাবি তোলেন। দাবিগুলোর মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ, বিভিন্ন নিয়োগ পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের তদন্ত, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা বৃদ্ধি, পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন ব্যবস্থার সমস্যা, চাকরি প্রার্থীদের জন্য আরো স্বচ্ছ ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা। অভিজিৎ দীপকে ঘোষণা করেন যে দাবিগুলো পূরণ করা না হলে দেশে আবার বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে। শুধু দর্শক, আমার কাছে তো দাবিগুলো অত্যন্ত প্রাসঙ্গিক মনে হচ্ছে। আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।